প্রিয় দেশবাসী, আজ আমি জনাব গোলাম মাওলা রনির আমলনামা নিয়ে হাজির হয়েছি। যারা অপারেশনের পেশেন্ট, শ্বাসকষ্ট, প্রেশার বা অন্য কোনো ভাইটাল ডিজিজ আছে, অনুরোধ করব তারা আমার ভিডিওটা দেখবেন না। আপনাদের যাদের হাসতে প্রবলেম হয় তারা আমার ভিডিওটা পজ করে যাবেন। मुसाफिर हो यारो, न घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलती যায় না। এই গানটি আমি গোলাম মাওলা রনির শ্রদ্ধেয় সম্মানিত পিতার উপরে সম্মানে গানটি আমি পেশ করলাম। উনি যদি বেঁচে থাকেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি উনি শতায়ু পান এবং নিরোগ শতায়ু উপভোগ করেন। আর উনি যদি মরে যেয়ে থাকেন, ইন্তেকাল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি ওনাকে বেহেশত নসিব করে। রিজন হোয়াই উনি যে সুসন্তান জন্ম দিয়েছেন, সেক্ষেত্রে উনি এই দোয়ার দাবিদার। আর গানটা আমি ওনাকে উৎসর্গ করলাম রিজন হোয়াই, কারণ সম্প্রতিকালে আমি কিছু ভিডিও দেখলাম, যে ভিডিওতে আমি জানতে পেরেছি শ্রদ্ধেয় গোলাম মাওলা রনি সাহেবের পিতা নাকি মাঠে ঘাটে হাটে গামছা বিক্রি করতেন। তো গামছার যে এত বরকত আমার জানা ছিল না। তাহলে আমার বাবাকেও বলতাম যে আব্বা, সব ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তুমিও বিসমিল্লাহ করে গামছা বেচা শুরু করো, তাহলে তোমার ছেলেও গোলাম মাওলা রনির মতো এরকম বাংলাদেশের এমপি বা সম্মানিত একজন বক্তা হতে পারবে। দুর্ভাগ্য, সেই জিনিসটা পরে জানতে পেরেছি এবং আমার বাবার আর গামছা বিক্রেতা হয়ে ওঠা হয় নাই। এবার যাই হোক, যার যার রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। বাট ওনার সম্মানার্থে আমি এই গামছা প্রিন্টের একটা শার্ট পরে আসছি, ফতোয়া পরে আসছি। আমি একটা জিনিসের চরমভাবে প্রোটেস্ট করছি, কারো পিতৃ পেশা নিয়ে আলোচনা সমালোচনা করাটা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। হতেই পারে যদি কোনো ব্যক্তির পিতা গামছা বিক্রি করে থাকেন, কৃষক হয়ে থাকেন, ইভেন যদি তিনি জুতাও সেলাই করে থাকেন, স্যালুট দ্যাট অনারেবল প্রফেশন। তিনি যদি তার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, সৎ রাজনীতিবিদ, জ্ঞানী শিক্ষক তৈরি করতে পারেন, সেক্ষেত্রে তার কৃতিত্বের দাবিদার তিনি। গোলাম মাওলা রনির এখানে গানটাতে কি বলা হয়েছে, না ঘর সে না ঘর না ঠিকানা, তার ঘর নাই, ঠিকানা নাই। নদী ভাঙনে জড়কৃষ্টে আক্রান্ত একজন দীন ও দরিদ্র ব্যক্তি, ফরিদপুর থেকে উনি পটুয়াখালী অঞ্চলে এসছেন, বাড়িঘর করে থেকেছেন, গামছা বিক্রি করতেন ঘাড়ে ঘাড়ে নিয়ে। না আশ্চর্য ব্যাপার। রনি ভাই কই, তুমি তো এই সত্য কথা কোনোদিন কও নাই ভাই, জানা আমারে যে তোমার বাবা গামছা ব্যস্ত। যদি তোমার বাবা গামছা সত্যি বেচা থাকে, তো সেই গামছা সেই গামছা না। কারণ কি জানো ভাই, দেখো সেই গামছা যায় উঠছে কাদের সিদ্দিকীর গলায়, আর গামছার এমনই ধাক্কা, সে গামছা আয়না ঘরের ব্রিগেডিয়ার আজমিরি এক গামছা 14 বছর নাকি 18 বছর উনি গামছায় কানতে কানতে গামছা ভিজায় লাইছেন। গামছা কিন্তু নতুনই রয়ে গেছে। তার মানে কি, গামছার জমিন ভালো ছিল। তো জমিন ভালোটা ছিল এরকম, হুমায়ুন আহমেদের নাটক দেখছেন না, এক লুচ্চা, মানে কেমন জাতের লুচ্চা, সেফুদ্দার জাতের লুচ্চা। এক মহিলারে পছন্দ করে, ধরতো রাত পা ধরতে না, তো একদিন নতুন কাপড় বইরা মহিলা যাইতেছে, মহিলার শাড়িটা ধরে কয় শাড়ির জমিন ভালো। তো এই জাতের জমিন ভালোওয়ালা গামছা যদি গোলাম মাওলার রনি ভাই ফাদার বিক্রি করে থাকেন, দোষের কোথায়? আমি একটা কথা বুঝতে পারছি না, গামছা বিক্রি করে রনির ভাই বাবা যদি বিক্রি করেই থাকেন, এমন কি কোনো অন্যায় পাপ করেছেন? করেন নাই। বরঞ্চ এই গামছা বিক্রেতা পিতাকে আমি মনে করি পিতৃত্বের জন্য, তার ঔরস জাতের জন্য তাকে বিজয় দিবসের, স্বাধীনতা দিবসের পুরস্কারে পুরস্কৃত করা উচিত। আমি যতটুকু গোলাম মাওলা রনিকে চিনি, বয়সে ডেফিনেটলি আমার ছোট, ওনার তো 60+ বয়স হয় না, হয়েছে রনি ভাই?
তারপর আমি সাধারণত আমার ছোট যারা বয়সে আমি অনেক ক্ষেত্রে তাদেরকে তুমি করে বলি, বাট রনিকে আমি আপনি করে বলবো। রিজন ওয়াই, রনির প্রথম হচ্ছে রনির জ্ঞান, ওর উপস্থাপনা, ওর বুদ্ধি, ওর সামগ্রিকভাবে আমি রনির জ্ঞান মুগ্ধ। আই অ্যাম অ্যালিউড টু মিস্টার রনি। তাই আমি রনিকে আজকে বেশ সকল জায়গাতেই চেষ্টা করব উইথ পে হিম দ্য রিজনেবল অনার আপনি বলার জন্য। যদি রনিকে আমি মনের ভুলে ভালোবাসার থেকে তুমি বলেও থাকি, আমি সেই জন্য রনি সাহেবের কাছে ক্ষমা চাচ্ছি। আমি কিন্তু রনু সাহেবের একজন গুণমুগ্ধ, অনুরাগী, শ্রোতা ভক্ত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রনির দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য, অর্থনৈতিক সমৃদ্ধশালী একজন রাজনীতিবিদ হিসাবে তার আমি দীর্ঘায়ু কামনা করি। আমি যতটুকু জানি, রনি সাহেব 1987 সালের ফরিদপুরের চর ভাদ্র গ্রামের সদরপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন, যদি আমি ভুল না করে থাকি। পিতা শ্রদ্ধেয় জনাব মুন্সি শামসুদ্দিন মুন্সি, উনি শামসুদ্দিন মুন্সি হিসাবে পরিচিত ছিলেন বেশ। ভাই বোন 7 জন ছিল, 7 ভাই, বোন 1 জন। বোন মনে হয় পরে মারা গিয়েছিলেন যতটুকু জানি। রনি সাহেব বড়, সবার বড়। আমি কিন্তু ওনার আমল নামা বলছি, আজকে ওনার আমল নামার দুটো পার্টি বিভক্ত করব। ওনার মা ছিলেন মনোয়ারা বেগম, স্ত্রী কামরুন নাহার রুনু। বিয়ে হয়েছিল 1986 সালে। ছেলে মেয়ের মধ্যে 2 ছেলে 1 মেয়ে। সবাই বাংলাদেশেই লেখাপড়া করেছে, পরে বিদেশেও উচ্চশিক্ষা গ্রহণ করেছে। রনির যে ভাই বোন, রনি সাহেবের, বারে বারে সাহেব বলতে ভালো লাগবে না, রনি সাহেব, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, টু কনসিডার মি অ্যাজ ইউর বেটার ওয়েল উইশার। ওনার ভাই বোন সবাই উচ্চশিক্ষিত এবং সবাই স্ব নামে প্রতিষ্ঠিত। রনি সাহেব 8ম শ্রেণী পর্যন্ত ফরিদপুরে লেখাপড়া করেছিলেন এসএস একাডেমিতে। পরে উনি ছিলেন পটুয়াখালীতে উনি ম্যাট্রিক পাশ করেছেন এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছেন ঢাকা কলেজে পড়েছিলেন। এরপরে উনি ঢাকা ইউনিভার্সিটিতে LLB-তে অনার্স করেছেন এবং উচ্চতর ডিগ্রির জন্য উনি কিছুদিন লন্ডনে পড়েছেন এবং অ্যাট দ্য সেম টাইম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে উনি লেখাপড়া করেছেন, যদি আমি ভুল না করে থাকি। এখন ওনার জীবনে একটা বিচিত্র জীবন। আমার জানা মতে বাংলাদেশে টকশো করে, রাজনীতি করে, ইউটিউবার রনির মতো সরকারকে এত কাছে থেকে দেখেছে। প্রধানমন্ত্রী, প্রিভিয়াস প্রধানমন্ত্রী, দ্য আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে উনি কাছে থেকে দেখেছেন। খুব অল্প বয়সী উনি MP হয়েছেন। উনি 80-র দশকে সাংবাদিকতা করতেন। 91 সালে উনি ব্যবসা শুরু করেছেন, সবাল গ্রুপ, সামথিং লাইক দ্যাট। উনি গ্রুপের প্রধান ছিলেন। এটা মনে হয় 1991 সালে করেছেন এবং উনি বেশ কয়েকজনকে নিয়ে, আমি যতটুকু জানি 3 জন ফ্রেন্ডকে নিয়ে উনি একটা প্রতিষ্ঠান করেছেন। বাকি 2 জনারই ফজলুল করিম সিদ্দিক, শাহ আলম সাহেব, ওনাদের একটা ইনভেস্টমেন্ট ছিল 1.5 লাখ করে। রনি সাহেবের কোনো ইনভেস্টমেন্ট ছিল না, ওনার ইনভেস্টমেন্ট ছিল ওনার ইন্টেলেক্ট। এবং উনি 91 সাল পর্যন্ত উনি করেছেন, ব্যবসা করেছেন, চাকুরি করেছেন। যেহেতু মুসাফির হই আরও, ওনার কথা যদি সত্যি হয়ে থাকে, উনি ধনী ছিলেন না, খুব একটা ধনী ছিলেন না, কিন্তু ওনার ব্লু ব্লাড, ওনার ফোর ফাদার, তারা কিন্তু ভাইসা আসে নাই। They are not the flaunted identity. They don't carry the identity without having any previous background. এখন ওনার মামার ব্লাড অত্যন্ত শক্তিশালী ব্লাড ছিল, ব্লু ব্লাড ছিল ওনার মামার বংশের। সেই ব্রিটিশ আমলে, ব্রিটিশ ভারতে সামাদ, মিস্টার সামাদ, মাওলানা সামাদ ব্রিটিশ ভারতের ছিলেন, স্পিকার ছিলেন।
ওনার ফ্যামিলিতে ওনার মামার বংশে ব্রিটিশ আমলের আইজি ছিলেন পুলিশের। এহেন একটা ব্যক্তির ভাগিনা তো বেঁচে নাই, ভাগিনার বাবায় গ্রামের হাটে হাটে গামছা লাগবে, গামছা এইটা ব্যস্ত। হে বাঙালি জাতি, এটা আপনারা বিশ্বাস করেন? ইজ ইট দ্য ম্যাটার অফ ট্রু অর ফ্যাক্ট? হ্যাভ টু বি keep it in your mind for the matter, for the great blessings of faith. এটা কি বিশ্বাসযোগ্য কথা? আর আমি যদ্দূর জানি রনির বাড়ির কাছাকাছি কোনো নদী মদি ছিল না। রনির বাবা মূলত পটুয়াখালী উনি মাইগ্রেটেড হয়েছিলেন, কারণ রনির বাবা অত্যন্ত দূরদর্শী একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি ছিলেন। ওনার ছেলেকে উনি উচ্চশিক্ষিত করার জন্য উনি পটুয়াখালীতে মাইগ্রেটেড হয়েছিলেন, এবং পটুয়াখালীতে উনি উলোনিয়াতে গভর্নমেন্টের কিছু জায়গা নিয়ে, গভর্নমেন্টের সবই তো বাংলাদেশের গভর্নমেন্টের জায়গা, ওই বিতর্কে পড়ে আসি, দোতলা বাড়ি করেছিলেন পটুয়াখালী উলোনিয়াতে। তারপর রনি এটাকে করেছিল, ওয়েল ফার্নিশড করেছিল, এটা তার কোয়ালিটিতে। যার বাপে গামছা বেছে তার পোলারও তো সে চিন্তা করবে, যা করে খোদায় পরের গামছা আমার পোলায় বাঁচবো, বুনবো, দরকার না গামছার ইন্ডাস্ট্রির মালিক হবে। কই রনির বাবা তো 4 ছেলেকে ঢাকায় কলেজে পড়িয়েছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, LLB-তে পড়িয়েছেন না ভাই? তাহলে এখন 1991 সনে ব্যবসা শুরু করে রনি সাহেবের কর্মজীবনটা বলি। রনি সাহেবের কর্মজীবন, উনি প্রাইভেট পড়িয়েছেন, উনি চাকরি করেছেন, বিভিন্ন ফার্মে উনি চাকরি করেছেন। উনি সাভাল গ্রুপের পরবর্তীতে কর্ণধার হয়েছেন। ওনারা 3 বন্ধু মিলে প্রতিষ্ঠান দিয়েছিলেন, সাভাল সামথিং লাইক দ্যাট এন্টারপ্রাইজ অর 7 ইনভেস্টর, সাবল। আমার প্রনাউন্সিয়েশনে কুড হ্যাভ বিন সামথিং রং, ডোন্ট থিঙ্ক ইট আদারওয়াইজ। এবং ওনার জীবনের অনেকগুলো পার্ট আছে। একটা পার্টে উনি রাজনীতি করেছেন, সেটা আমি যতটুকু জানি উনি জাতীয় সংসদে 2018 সালের 9ম জাতীয় সংসদে উনি আওয়ামী লীগের টিকিট পেয়ে, মনোনয়ন পেয়ে উনি আওয়ামী লীগের পার্লামেন্টের হয়েছিলেন, সদস্য হয়েছিলেন, MP হয়েছিলেন। উনি হয়েছিলেন কলাচিপা এবং দশমুনিয়া, পটুয়াখালী ওই অঞ্চল থেকে উনি হয়েছিলেন, পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। এবং ওনার গুড সাইডগুলো বলবো, তারপর ওনার আগে ওনার আমল নামাটা একটু বলি, তারপর ওনার ব্যাড সাইড গুড সাইড বলি না। তারপরে পরবর্তীতে উনি আবার একাদশ জাতীয় সংসদে উনি MP ইলেকশন করেছিলেন, BNP দিয়ে করেছিলেন, বাট ওখানে তুমি জিততে পারেন না। সেটা হতেই পারে, জিততে পারতেই পারেন, নাও পারতে পারেন, কুড হ্যাভ বিন, এটা হতে পারে, রাজনীতিবিদদের জীবনে এটা হতেই পারে, এটা কোনো মারাত্মক কোনো অফেন্স না। তো এই মোটামুটি রনি সাহেবের কর্মজীবন। তো এখন এর মাঝখানে উনি কিন্তু একবার জেলও কেটেছিলেন। এখন আমি রনি সাহেবের সম্পর্কে কিছু বলতে চাইতাম না, কারণ ওনার বিষয় নিয়ে কথা বলার মতো এতটা কি বলবো পাকনা আমি হই নাই। আমি সবাই দোষ ত্রুটি ধরি, আমার দৃষ্টিতে ওনার জীবনের সে লেভেলের কোনো দোষ ত্রুটি নাই যেটা আমার ম্যাগনিফাইং গ্লাসে এসে ওনাকে রোস্ট করতে হবে। নো, ওনাকে আমার দৃষ্টিতে আমি যদি রনি হতাম, আমি হয়তো এই কাজগুলোই করতাম, আর এরকম একটা রনি হওয়াটা খুব সহজতর ব্যাপার নয়। কিন্তু আমি সম্প্রতিকালে একটা ভিডিও দেখেছি, ভিডিওটা করেছেন কে করেছেন আমার মনে হয়, হোয়াট শুড আই সে, আমার প্রাণপ্রিয় ইলিয়াস সাহেব, উনি সাংবাদিক। ইলিয়াসকে আমি খুবই ভালোবাসি। ইলিয়াস, স্যালুট ইউ মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার।
আমি আপনার সম্পর্কে গত একটা ভিডিওতে কথা বলেছি। ইলিয়াসও কিন্তু বাজান যারে ধরে মোটামুটি সাই দিয়েই ধরে, তথ্যপত্য দিয়েই ধরে। আজকে আমি রনির পক্ষে সাফাই গাব, রনির পক্ষে। ইলিয়াসের সাথে বিপক্ষে। ইলিয়াসের সাথে আমার ঝগড়া বিবাদ কিছু নাই, বাট রনি নেহাত ভদ্রলোক মানুষ। কিংবা ইলিয়াসের অ্যাগেনস্টে, রনির অ্যাগেনস্টে ইলিয়াস যে ইগুলো এনেছে, ওই অব্লিগেশনগুলো এনেছে, সেগুলোর সদুত্তর হতো রনির কাছে জানা নাই। হয়তো রনি সে কাজগুলো করেছে। আমি এখন লজিক্যাল ফিলোসফির মাইক্রোস্কোপে ফেলে রনির বিষয় বিরুদ্ধে যে চ্যাটসগুলো আনা হয়েছে সেগুলো কতটা সত্য কতটা মিথ্যা সেগুলো আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব। এক্ষেত্রে ইলিয়াস আব্বাজান, তুমিও বাজান, লক্ষ্মী বাবা আমার বিরুদ্ধে মাইন্ড করবা না। মাইন্ড করলে রাজীবের মতো মাইন্ড কর লাগি ক্ষমা চাই বাজান, ক্ষমাও চাই, দোয়াও চাই। আর রনিরও পুলকিত হওয়ার কোনো কারণ নাই যে আমি আব্বাজান তোমার সপক্ষে সাফাই গাইতেছি। তোমরা দুইজনই মনে করো আমার ছোটো ভাই। আমি সত্যটা উদ্ঘাপন করার চেষ্টা করতেছি। প্রথম হইল গোলাম মাওলা রনির নাম হচ্ছে গোলাম মাওলা রনি, কিন্তু ইলিয়াসের দৃষ্টিতে তার নামটা হইছে গোলাম ময়লা রনি। এখন একটা মানুষের নাম হইল মাওলা থেকে ময়লা, ওকে ফাইন, আমি ময়লা মাইনা নিলাম যে গোলাম মাওলা রনির নাম হবে এখন থেকে গোলাম ময়লা রনি। এখন এই রনি কার গোলাম? আগে তো সে গোলাম, তারপরে না সে ময়লা। তা গোলাম সাধারণত গোলাম শব্দের খুব সহজ অর্থ হলো চাকর, কামকাইজ করে খায়, এই গোলামের পুত কয় না, গোলামের পুত। তো ইলিয়াসের ভাষ্য অনুসারে রনি হইতেছে গামছা বেচার পুত, অ্যাকর্ডিং টু দ্য আইডেন্টিটি অফ ইলিয়াস। হত দরিদ্র। তো হত দরিদ্র হইলে রনি তো গরিব, তো গরিব লোক, তারপরে যদি হয় কারো কামলা চাকর, তো তার গায়ে তো ময়লা লাগতেই পারে। রনি কিন্তু কখনো বলে না, রনি কিন্তু একটা কথাই বলেছিল, রনি কিন্তু সবসময় একটা কথা বলে, আমলা কামলা। রনি কিন্তু নিজের আমলা বলে না, রনি কিন্তু ইনডাইরেক্টলি নিজেকে বলে যে আমি অনেক পরিশ্রম করি। তো পরিশ্রম করার মানেই তো আমি কাজ করি, কাজ যে করে সেই কামলা। সে বুদ্ধিজীবীর কামলাও হতে পারে, লেখাপড়া না শিখলে তো কাফে পাপের মতো গামছাই ব্যস্ত বা মাটি কাটতে পারে। যেহেতু সে লেখাপড়া শিখেছে, সে উচ্চশিক্ষিত হয়েছে, তো সে তার লেভেলে কাজ করে। কিন্তু যেহেতু সে মাওলার গোলাম না, তা সে মাওলার গোলাম হিসাবে কাজ করতে করতে, মাওলার সার্ভিস দিতে দিতে তার গায়ে ময়লা লাগছে। তো কর্মীর জীবনে কামলার শরীরে তো ময়লা লাগবেই। তো ময়লা লাগলে ঠিক আছে, সেক্ষেত্রে তো ইলিয়াস ঠিকই কইছে গোলাম ময়লা রেনি, জাতি বুঝতে ভুল করছে, ইলিয়াস খারাপ করে নাই তো। এখন এই ময়লাটা কি জাতের ময়লাটা বুঝতে হবে। কি জাতের ময়লা লাইগা গোলাম মাওলা থেকে গোলাম ময়লা হয়ে গেল, তার জাতে কি ময়লা হইতে পারে? প্রথম হয়েছে সে জাতে বাঙালি, ওকে ফাইন। তো আমরা বাঙালিরা কে কতটুক দুধের ধোয়া, কে যতটা কি বলা যায় পয়গম্বর দরবেশ, এটা তো উই নো মোর বেটার। এটা আমরা নিজেরা রাইতে খাতা মুড়া দিয়া জানি। কিছু কথা আমার বউ জানে, আর অনেক কথা বউর কাছেও চাইতে গেছি। বউর কথা কেন বললাম? জীবনে সবচেয়ে বেশি শেয়ার করি তো ভাইজান বউর লগে বিছনা। তা হালকা পতলা বউ তো অনেক কিছুই জানে। এর মধ্যে রনির হালকা একটা কথা বলে দিই, রনি কিন্তু 6 বছর বয়সে প্রেমের চেষ্টা করছিল। এটা কি জাতি জানেন? পাগলাই কিন্তু 6 বছরে প্রেমের চেষ্টা করছিল। চিন্তা করছে কি, রনি কিন্তু চেহারা সুরাত খারাপ না, ভালোই। ওরা যত যায় কেন শরীরের ফিটনেস ভালো আছে, কিন্তু রোগ ব্যাধি নাই, ব্যায়াম করে পাগলায়, ঠিক আছে। কথাবার্তা খুবই ভদ্র, খুবই পোলাইট, ভালো লেখাপড়া জানে, ভালো। ওর জিনিস আমি লেখাপড়া পড়ি রে বাপ, পড়ি আমি। রনির জিনিস কিন্তু পড়ি। রনি প্রেম পিয়াসী ব্যক্তি ছিল, কিন্তু ম্যান অফ কমিটমেন্ট, বগিসগি কম আছে, কিন্তু সত্য কথা বলে। কিন্তু ইলিয়াসের দৃষ্টি তো যে জায়গায় ঢুকছে জায়গা পচাই লাইছে। এটা হলো অ্যাকর্ডিং টু ইলিয়াস, মিস্টার ইলিয়াস সাংবাদিক, সে খুঁজে বের করতেই পারে তার সাংবাদিকতার মাইক্রোস্কোপ থেকে। সে যদি আমারও ধরে, আমারও সে সাইজ করে এমন বানায় দিব, পরে জাতি আমারে জুতা লইয়া খুঁজবো, জুতা কবে পাগলারে পাইলে মার পিটা। ইলিয়াস যদি আমার পিছে লাগে, আমার ডান্ডি ফটাস, আমারে প্রমাণ করে ছাড়বো, যে প্রথম প্রমাণ করবো যে আমি মানুষই না, কোনো প্রাণী। ইলিয়াসের পাল্লায় বললে খবর আছে, যে আরে ধরবো ইলিয়াস।
ইলিয়াস আর জুলকার নাইন যদি কাউরে ধরে ভাইজান, হে কিন্তু ভাইজান সাবধান ভাই, আমরা দুইজন পায়ে ধরছি, আমার পিছিয়ে লাগবেন না ভাই। আমি ভাই গরিব মানুষ ভাই, আমি মূর্খ পাগল গরিব, আমার মাফ করে দেন ভাই। ঠিক আছে, আমি ভিডিও করি, আগে করতাম না, কিল্লাই করি জানেন, সবাই ভিডিওতে ভিউ হয় ভাই। আমি ভিডিওতে এত সুন্দর হাসাই কাসাই নাচাই গান গাই কবিতা পড়ি, আমার ভিডিওতে ভিউ হয় না, কারণ কি? আমি তরিকা চেঞ্জ করছি, যা করে কোথায় ময়ে যায় তাই কম, খালি কাপড় চুপুরটা পরনে রাখমার, বাকি এমন কিছু নাই যে করুম না। ভিডিও চলবো না মানে চললা। আমার পোলার 2-3টা চ্যানেল ভাই পুরা বাম্পার চলতেছে, বাম্পার। আর আমি চ্যানেল তৈরি করছি 5 বছর 7 বছর হয়েছে, হুদা 525 জন হলো সাবস্ক্রাইবার। ইউটিউব চিন্তা করে যে ঘটনাটা কি করছে, সাবস্ক্রাইবারই নাই তো দিমু কেমনে বেরা। ইউটিউব তো টালে খারাই রয়েছে আমার দেওয়ানের লিগা। রনি একটা সাক্ষাৎকারে শুনলাম, রনি চায়, রনি এমন চায় যে এমন মাইয়া আসুক আমার কাছে, দরজা লাগতে ভাঙিয়ে আমার ধরে লয়ে যায়। দুর্ভাগ্য, রনির কপালে এমন মাইয়াই জুটছে, বউ ভাবি, শ্রদ্ধা ভাবি, তুমি মাইন্ড করো না, লক্ষ্মী বইন আমার ছোট বইন, বিয়ার পরে 2 বছর আসিল অসুস্থ। রনির ভালোবাসা বিয়ার পরে বউয়ের উপরে, রনির মতো এরকম ভালোবাসা কিন্তু বেশি শুনলে আমার মনে হয় যে তাজমহল হার মানা লিব। রনির ভাষ্য মতো বউরে 2 বছর সে সেবাই করছে শুধু, এবার আর ফ্রেম ট্রেম করতে নাই। আর আমরা বিয়ার পরে যে কয়টা করছি ভাই, হিসাব কিতাব কইতারম না। বউ পাশের রুমে আছে, একটা আসতেই কইলাম ভাই যান, হালকা পাতলা 2-4টা করি না যে তা না ভাই, আমল নামা খারাপ আছে, রনির চেয়ে খারাপ। আমার আমল নামা রনির চেয়ে খারাপ। জনি সত্য কথা কয়ে থাকে। আমি বাজান একসময় নিজের পীর সাহেব মনে করতাম, কিন্তু আমি কোনো দোয়া দুরুদের পীর না, আমি হলাম লাইফ স্টাইলের পীর। আমার সাথে কেউ যোগাযোগ করলে জীবনের কোন সমস্যা আছে এটার একটা সাইন্টিফিক সমাধান পাবেন, লজিক্যাল ফিলোসফির সমাধান পাবেন। প্রবলেম যখন ক্রিয়েট হয়, দ্যাট প্রবলেমস ইটসেলফ ক্রিয়েট অ্যানাদার ওয়ে টু সলভ দ্য সেন্স অফ আইসোলেশন। প্রবলেম কখনোই সমাধানের রাস্তা ছাড়া তৈরি হয় না, এবং একাধিক বিকল্প তৈরি করে আসে। ঠিক আছে, আমার নাম সৈয়দ মুস্তফা কামাল, এই নামটাকে আমি নিজেই নিজের মতো করে দিয়েছি সৈয়দ সুফি শাই। সৈয়দ আমার বংশ, সুফি হচ্ছে আমি আধ্যাত্মিকজম লাইনে কাজ করি, আধ্যাত্মিকতার রিলেটেড কাজ করি। আর শাই হচ্ছে আমি গান বাজনা করি, গল্প কবিতা সুর এগুলি করি। যায় নামাজে বসে বুঝি মন বসে না খোদার ধ্যানে, কেউ না জানে আমি জানি, আরোই জানার মালিক জানে। আল্লাহু 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 আল্লাহু। ওরে কোকিলকে তোরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর, বলে কোকিল দিয়েছে আল্লাহ গাফুর। আল্লাহু 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 আল্লাহু। আমি গান বাজনা করি দেখে আমার নামের পরে আমি সাই দিয়েছি, সাইজি। এখন রনি অনেস্টলি গরিবের ছেলেই ছিল, খুব ধনী না, মধ্যবিত্ত বা ধরলাম গরিব। তো ও গরিব থেকে ধনী হয়েছে, কোটি কোটি টাকা সে মালিক। তার ভাষ্য মতোই তার বন্ডিতে তার ফ্ল্যাট আছে, তোফখানা রোডে তার ফ্ল্যাট আছে, পূর্বাচলে তার প্লট আছে, তার গার্মেন্টস আছে, তেজগাঁওতে তার গার্মেন্টস আছে, তার আরও শিল্প প্রতিষ্ঠান আছে, তার অনলাইন আছে, কি বলা যায়, ইউটিউব চ্যানেল আছে তার, যে সেই চ্যানেল থেকে তার ভাষ্য মতোই 5 থেকে 7 লাখ টাকা চলে আসে। ঠিক আছে, তারপরে কি আছে, সে আরও কিছু বিজনেস আছে, যেমন সে পত্রিকার লেখক, সাংবাদিক ছিলেন, তিনি খুবই ভালো সাংবাদিক, সম্পাদক। তার অনলাইনে একটা টি পত্রিকা আছে, টি সিরিজ সামথিং লাইক দ্যাট, একটা পত্রিকাও উনি চালান। উনি কিন্তু একাধিক কোয়ালিটি সম্পন্ন। ও তো এই কাজগুলো করতে এসে বাংলাদেশের মতো জায়গাতে
অর্থনীতি রিলেভেন্ট একজন ব্যক্তি, জিরোর থেকে হিরো হয়েছেন ভাইজান। কিছু ময়লা যে ওনার গায়ে লাগে নাই, এইটা উনিও জানেন ভালো কইরা, আমরাও জানি। কিন্তু ময়লাটা আমার মনে হয় এমনভাবে লাগে নাই যে ময়লা ওনাকে ডাস্টবিনে ফেলে দিতে পারে। ফালাই দিলে এই ভদ্রলোককে যখন একটা কেস, উনি একজনকে লাথি মারছিল, কারে জানি বিসমিল্লাহ কয়ে দেখলাম ধাপ করে এক লাথি মারলো, বেটা উষ্টাকে আসো আর দূরে যায় পরে মাজা ভেঙে গেছে। আমি তখন বুঝছি, প্রথমে বুঝতে পারি না লাথি দিচ্ছে, আমি বলছি এটা মার্শাল আর্টের সিনেমা দেখতেছি কিনা, যে একাতে মোবাইল। এটা কত সালের ঘটনা? 2000-এর আগে মনে হয় নাকি না 2000। উনি তখন আওয়ামী লীগেরই ছিলেন, 2018-19 সালে বা হতে পারে, আওয়ামী লীগের এমপি ছিলেন। আমি বললাম ঘটনাটা কি, বাসায় চোট টোট ধরলো কিনা। পরে দেখলাম এক সাংবাদিক প্রতিষ্ঠানের এক নিউজ চ্যানেলের সাংবাদিকরা, যাক আমি সেটা সম্বন্ধে বলতে যাচ্ছি না, ওনার মায়েরে কিন্তু ভালো জোর শক্তি আছে। তার মানে ভদ্রলোক খানা খাদ্য ভালো খায়, রোগ ব্যাধিও নাই, উনি নিজেও বলে পুষ্টিকর খাবার খায়। রনি একটু চর্বি টর্বি প্যাটের কমাইতে হবে, কম আছে কিন্তু। আমি কিন্তু আপনার করব, কোষ্ঠী করে দিব। আপনি হচ্ছেন বৃহস্পতির জাতক, বৃহস্পতি আপনার দশমে আছে। আমি কিন্তু একজন খুব উচ্চ মার্গের জ্যোতিষী প্র্যাকটিস করি, এবং আমি আত্মস্বীকৃতি ওয়ার্ল্ডের 1 নম্বর জ্যোতিষ। আমি নিজে স্বীকার করি, নিজে শুনেন, একটা কথা বুঝতে হবে, আপনার নিজের ডোল নিজে বাজাইবেন। নিজে বাজাইতে গেলে এই ঢোলে যত বড় বাড়ি দিবেন, ডোল কিন্তু ফাটবো না। ফাটবে? অন্যরে বাড়ি দিতে গেলে বিসমিল্লাহকে এমন একটা বাড়ি দিব, সাদের লাউকে এমন বাড়ি দিব, ঢোলও ফাটবো, লাউও ফাটবো। লাউ যাবো ফাইটটা, ডোলও ফাইটটা যাইব। নিজের ডোল নিলে বাজাবেন। এখন যে বিষয়টা হইল, সেটা হইল রনি সাহেবের এই যে কাজ করেছেন, বাংলাদেশের মতো জায়গায় থাইকা, যে দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় রাষ্ট্র দেশ, সেই দেশে রনির চাইতে যে রনির তো ময়লা, রনির নামের আগে যদি রনি মাওলানা ইয়া ময়লায়, অন্য লোকের নামের পরে তো ডাস্টবিন হওয়া উচিত, ভাই না? মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হওয়ার কথা, ডাস্টবিন হওয়ার কথা। রনিকে জেলে ঢুকলো না, তো রনির বিরুদ্ধে তো দুদক লাগছে তো, এটা তো অস্বীকার। রনির যদি ওই ময়লার পরিমাণ ওই রকমই ডাস্টবিন সম থাকতো, তাহলে রনির তো জেলে ঢুকাইতে পারবে, তাহলে রনির তো আরও একটা জেলমেল হইতো। রনিরে মারছে, জেলে ঢুকাইছে তো ওই যে উনি দরবেশ টরবেশ বলছে। আচ্ছা, এই দরবেশ কিন্তু রনি বলে না, এটা যতটুকু আমি জানি, এটা আন্দালিব রহমান পার্থমনায় এই প্রথম এই ওয়াজটা করছিল ইসে দাঁড়ায়। আন্দালিব রহমান পার্থকে নিয়ে আমি একটা করবো, কি বলে, একটা ভিডিও। বেড়া হইলে বাবের বেড়া। রনিও কিন্তু শেরে মহীশূর যেমন আছে না, টিপু সুলতান শেরে মহীশূর, রনিও কিন্তু শেরে ফরিদপুর, শেরে পটুয়াখালী। পাবলিকরে কিন্তু আপনি করতে পারবেন না, আন্ডার এস্টিমেট করেন না। এই পাগলায় আওয়ামী লীগের সময় ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগের কয়জনের বাপের আছে, কয়জনের কি আছে, কি বলবো, দম আছে, দম। রনি কিন্তু হাসিনার প্রোটেস্ট করছে, এবং রনি হলো প্রকৃত আওয়ামী লীগকে ভালোবাসতো, যার জন্য রনি ওই মুহূর্তে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে কথা বলছে। তারেক জিয়ার ও একটা ব্যাংক ডাকাতি নিয়ে একটা করেছিল, এটা মনে হয় বাংলাদেশ প্রতিদিনে ছিল, কামালের ব্যাংক ডাকাতি। এটা নিয়ে কিন্তু রনি একটা করেছে, একটা লেখা লিখেছে, আবার লিখেছে সাদা শুভ্র কেশধারী বেশ, এখন তোমাকে কে বাঁচাবে, কি করবে, এটা নিয়েও কিন্তু একটা ভিডিও করেছিল রনি। ঠিক আছে, রনিকে আপনি জাতা মনে করেন না বাজান, ঠিক আছে? ওর কিন্তু সত্যি দম আছে, এটা আনডাউটফুলি বলার কোনো স্কোপ নাই। এবং ওকে যদি মানে বাংলাদেশের রাজনীতি করে এমন ব্যক্তি, তেল মাখতে মাখতে ভাই তেলের ফ্যাক্টরি বানায় বলায়। রনির কিন্তু কখনো তেল মাখে নাই। ও বিএনপিতে থাইকা বিএনপির সমালোচনা করে, ও আওয়ামী লীগে থাকলে আওয়ামী লীগের সমালোচনা করে উনি। কারণটা কি, ওনার বৃহস্পতি হচ্ছে দশম হাউজে, দশমে বৃহস্পতি, ওনার সপ্তমে হচ্ছে শুক্র, আর রাহুকেতু ওনার তুঙ্গস্থ। ঠিক আছে, কিন্তু ওনার প্রবলেম, উনি কিন্তু বুধাদিত্য যোগ আছে, রবির সাথে বুধের যোগ আছে, ওনার কিন্তু প্রবলেম আছে, উনি কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক করতে পারে খুব সাডেনলি। রনি সাহেব, আপনার ব্লাড কমাবেন, আপনার কম আছে, টিজি কম আছে, ট্রাইগ্লিসারাইড কম আছে, বেশি আছে, ফ্যাটি লিভার আছে, কমাতে হবে খুব শর্ট টাইমের মধ্যে। প্রেশার কন্ট্রোল করতে হবে, প্রেশারের ওষুধ খান আপনি,
আপনার খুব ভালো, আপনি হট টেম্পার্ড না, ইট ইজ এনাফ গুড ফর ইউর ফিজিক্স, এর অ্যানাটমি ফিজিওলজি ইজ নট ব্যাড। হাইট মনে হয় দেখে মনে হয় 5 ফুট 6-7 হবেন আপনি, হাইটে যেটা মনে হয় 9ও হতে পারেন, 9-এর উপরে না, ঠিক আছে। আমি একজন অ্যানাটমি ফিজিওলজিস্ট, সোজা কথা আমি মানব জীবনের সকল বিষয়ের উপরে গবেষণা করেছি। এগুলি কিন্তু ভাইজান দান সক্কতে পাওয়া যায় নাই। আমি একটা মানুষের চেহারা দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুসিলা তার অতীত বর্তমান ভবিষ্যৎ থেকে আরম্ভ কইরা সে কী করছে, প্রেম কয়টা করছে, কয়টা সিডি লাগছে, ঠিক আছে। সকিনার মা শেফালির মায়ের পিছে কয়দিন ঘুরছে আমি কয়ে দিতে পারব। শেফালির মার পিছে ঘুরেন না, শেফালির মার লয় কিন্তু হালকা পাতলা আমার সম্পর্ক আছে, এখনও আছে, সাইরা যায় নাই। মাঝে মাঝে কিন্তু শেফালির মারে আমি স্বপ্নের দিকে কেন্দ্রে উঠি রাইতের অন্ধকারে, ঠিক আছে। তো রনির ময়লা থাকবেই, যেহেতু সে রাজনীতি করে এবং সে রাজনীতি করে বাংলাদেশের প্রেক্ষাপটে। মনে করেন রনি ভাই বলি, তা রনি ভাই যেহেতু রাজনীতি করে, তার অঞ্চলে তার একটা প্রভাব আছে, তার একটা দল থাকবে। এই দলকে গ্রামে ওই দেশের লোক বানাইছে ভাইয়া বাহিনী, মানলাম। এই ভাইয়া বাহিনী পালতে হইলে তো রনি ভাইয়ের কিছু খরচপাতি আছে না। এই খরচ কোথার থেকে জোগাড় করছে? হয়তো সে কিছু করছেন না রনি ভাই, হালকা পাতলা তো কিছু দিয়েছেন, আপনারা সবাই দান সক্কাত করছে না। এটারে বিরোধী দলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে চান্দা বলে, ডোনেশন। ইংলিশে শুনতে ভাল লাগে, ডোনেশন ভাল লাগে না শুনতে, চান্দা শুনতে জানি কেমন লাগে না। তো এরকম ডোনেশন তো রনি ভাই কারো কাছ থেকে চাইছে, কেউ ভাইয়া বাহিনীকে প্যাট্রোনাইজ করার জন্য ডরের ঠেলাও দিয়ে দিছে। রনি ভাইরে তো ডরায় না, ডরাইছে আওয়ামী লীগে, তখন আওয়ামী লীগ আসলো ক্ষমতায়। আর রনি ভাই যদি একদমই দেখায় যে তার কথায় কোনো টাকা পয়সা এলাকায় না উঠে, কোনো দখল না হয়, নদী দখল, চর দখল, বাড়ি দখল, ওই যে সরকারি একটা জায়গায় নাকি উনি দখল করে বাড়ি করছে, দুর্ভাগ্যজনক। ওনার বাড়ি কিন্তু সরকার আবার ভাঙ্গিয়াও দিছে, না বাংলাও পারতো। একটা কত জায়গা জমি মানুষের আছে, কত জায়গা দখল করছে, তার বাড়ি পৈতৃক সম্পত্তি, উনি বিয়া শাদী করছে, মানে ঘর সংসার করছে। বাড়িটা না বাংলেই ভালো হইতো, এটা অন্যায় কাজ করছে, দুঃখ পাইছি শুই না। একটা বাড়িটা এত হীনমন্য হওয়ার দরকার নেই, ঠিক আছে। তাকে বাড়ি ভাঙা দিতে হবে, দরকার হলে তার কাছে সে বিক্রি করতে পারতো সরকার। এটা হচ্ছে একটা, এটাকে বলা হয় প্রতিহিংসা। প্রতিহিংসাটাকে আমি ওইভাবে আসলে আমি প্রতিহিংসা একদমই পছন্দ করি না। রনিও করে না। রনি ভাইজান, আপনি কি আমার বিরুদ্ধে মানহানি টানহানির মামলা টামলা দিবেন নি ভাইজান? মানে মামলা সামলা দিয়েন না, আমি আর তো এরকম কোনো ক্ষমতা নাই। আমি হইলাম ভাইজান একজন মূর্খ পাগল ছাগল মানুষ। আমি কিন্তু মানুষ রে ভাইজান, প্রতিহিংসা করতেই না। আমি খালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কই, আয়াতুল কুরসির নামাজ পড়া, একটা নামাজ আছে ভাই, আয়াতুল কুরসিটা পড়তে হয় একবার, 11 বার আয়াতুল কুরসি, পরের বারও এটা পড়তে হয় এশার পরে। নামাজ অনেক ডেঞ্জারাস, পড়ে একটু কান্দি টান্দি দিয়ে আল্লাহ কবুল করে, কিছু কইতে হয় না ভাই। আমার কারোর কাছে মানে কারো আমার বিরুদ্ধে কেউ কিছু করলে ভাইজান আমার কারো কাছে যাইতে হয় না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগল ছাগলের কথা শুনে দেখি ভাইজান। আমি আপনারে যখন জেলে লইয়া গেছিল, আমি তখন এই নামাজটা পড়ছিলাম রনি, পড়ছিলাম। তোমার আমি বাজান ভালোবাসি, তোমার লেখারে ভালোবাসি, কথাও 2-4টা ভালোবাসি, কারণ তোমার লেখার ভিতর তো তুমি তো লেখাপড়া করো আব্বা, সুন্দর সুন্দর যুক্তি থাকে, জ্ঞানী মানুষ ভালোবাসি। এখন তোমার জ্ঞানের এগেনস্টে তোমার কিছু ডার্ক সাইড থাকবি। তুমি তো আর অলি আল্লাহ না আব্বা জান, অলি আল্লাহ গাউস কুতুব ইসলাম ধর্ম প্রচার করতে আসছো, তুমি রাজনীতি করতে আসছো আব্বা। এই রাজনীতিকদের কিছু থাকবে না? তুমি তো নিজে কোনো জায়গায় নিজের অলি আল্লাহ কও নয়। তা আমি ধৈর্য নিলাম তোমার গায়ের পিছে ময়লা আছে, রড হয়তো মনে করো 2000 কেজি গমের কাজ করতে যাইয়া 20 কেজি গম হয়তো ভুলে তুমি ভাইজান আব্বাজান বা সেলিম, তোমার আছে না, শালা আছে একজন ইকবাল প্রধান, ভাইয়া বাহিনীর প্রধান ইকবাল, শালা মকবুল না আছে, এরা কেমন আছে? মকবুল বা ইকবাল ভাই ওরা কেমন আছে? ওনারা একটু খাইতেই পারে, তা খাবে না? যেই বেড়া রানবো জানবো এবার একটু খাইতেই পারে, আর না খাইলে তো তখন থাকতে পারবেন না। তো রাজনীতিবিদ যদি সহি হবে তাহলে তো সব পরিস্থিতির ইমাম সাহেবদেরকে ধরে ধরে দিয়ে দিত, ইমাম সাহেবদেরকে ধরে নমিনেশন দিয়ে দিত, জিজ্ঞাসা করতে তুমি কি নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব রেখেছো, আমল নামা ভালো আছে, নমিনেশন নাও। নমিনেশন দিতেই তো কোটি কোটি টাকা লাগে সব দলের। যাইতেছে ইলেকশন দেখবেন তো খাতা বালিশ বেচা খারাইতে হয়, তো খাতা বালিশ বেচছে আবার নতুন খাতা বালিশ যদি কিনন লাগে তা তো কিছু ময়লা টয়লা শরীরে লাগবেই। আমি কিন্তু মাইন্ড করি নাই রনি ভাই, মাইন্ড করি নাই, ময়লা লাগান, কিন্তু এমন ময়লা লাগাই না যে পুরা ময়লাই জনগণের গাড়ে পরে তালতইব না। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিসের ভিতরে কিন্তু ময়লা থাকে না, থাকে আশেপাশের ডাস্টবিনে, তাই না আব্বা? ময়লা লাগবেই। অনেক ধর্ম যাদকদেরও কিন্তু ধর্ম প্রচার করতে যায় ময়লা লাগাইছে।
ইতিহাসে বলে ধর্ম প্রচার করতে যাও অনেক ধর্ম প্রচারক অনেক ধর্মযাজক গায়ে ময়লা লাগিয়ে ফেলাইছে। ওই কথা এখন আমি বলতে চাই না। মূর্খ মানুষ হিসাবে যতটুকু পড়ছি, আমি তো আর আপনাদের মতো তো শিক্ষিত না ভাই। আমার নামের আগে ডক্টরেটও নাই, আমি আইনশাস্ত্রের বিশেষজ্ঞও না, কিন্তু আল্লাহ আমাকে একটা এলেম দিছে। ওই এলেমে অনেকেই জ্ঞানী গুণী ব্যক্তি আসে, যে কারণ যেহেতু আমি লজিক্যাল ফিলোসফি প্র্যাকটিস করি, যেখানে জ্ঞানের দ্বার রুদ্ধ সেখানে আমি ইসমে আজম চোখ বুইজা বোঝার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার ইলমে গাইবের জ্ঞান খুলে দাও, চক্ষু খুলে দাও, সত্যিকারের সমাধান কি। পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ রনিকে যে দৃষ্টিতে বিচার করে, ইলিয়াসকে যে দৃষ্টিতে বিচার করে, সেফুরে যে দৃষ্টিতে বিচার করে, সেফু একটু গালাগালি করে, কালকে একটা শান্টিং দিছি এক জায়গা দিয়া, ওদের মনের ভিতরে কি আছে এটা আমি খুঁজে বের করতে পারি। আপনি যে দৃষ্টিতে সূর্যকে দেখতেছেন, সূর্য তো আব্বাজান সেই দৃষ্টিতে না। সূর্য কি ততটুক? আপনি যে তাপ সূর্যের পাচ্ছেন, সূর্যের তাপটা কি ততটুক? সূর্যের তাপ তো বিশাল, আপনি তো অনুভূতি পাচ্ছেন অনেক কম। ইট ইস দ্য ভেরি স্মলার অ্যান্ড ফিউয়ার পাওয়ার জাস্ট ইউ আর অ্যাচিভিং ফ্রম দ্য মাইটি সান অ্যান্ড মুন, তাই না? যে সাগরটা এত বড় ঢেউ দিচ্ছে, তার নিচ থেকে কতটুকু প্রেশারাইজ হচ্ছে উইন্ড ফ্লোতে, সেটা জানেন? একটা বলি, একটা দর্শন বলি, সাগরের তীর, সাগরকে এর আগে একটু বলে নেই, আমার এই অনুষ্ঠানটা না, এটা একটা 1 ঘন্টা ব্যাপী অনুষ্ঠান। সবাই মজা পাবেন না ভাই, সবাই ভালো লাগবে না। যারা সাইয়া সাইয়া গান শুনতে মজা পান, যারা নাটক দেখতে মজা পান, যারা জ্ঞান আহরণ করতে চান, জ্ঞানকে বিশ্লেষণ করে নিজের মধ্যে ধারণ করতে চান, অনেস্টলি তারাই প্রোগ্রামটা দেখতে পারবেন। আমি তো একসময় আশা করি পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী ব্যক্তি আমার এই প্রোগ্রাম শুনবেন। ও রনি সাহেবকে একটা কথা বলি, আপনার কিন্তু আপনার চেহারা দেখে বলা হয় আপনার কালসর্প যোগ আছে। রাস্তাঘাটে সাবধানে চলেন, কালসর্প যোগ আছে, ঠিক আছে? আপনার বয়স যদি এখন 57-58 হয়ে থাকে, 61-62 বছর বয়সে আপনি যথেষ্ট অসুস্থ হয়ে যাবেন, স্ট্রোক করতে পারে, সাবধানে দেখেন। একসময় আমার সাথে ফোনে যোগাযোগ করেন, আপনার সম্পর্কে অনেক কিছু বলবো আমি। আর আমি আপনাকে তুমি বললে মাইন্ড করবেন না, ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেকই ভালোবাসি, বলে দিলাম, ঠিক আছে? পৃথিবীর কেউ যদি আপনার মৃত্যুতে না কান্নাকাটি করে, আমি কাঁদবো, এবং আপনার নামে কিন্তু আমি রোজা রাখবো, নামাজ পড়ে দোয়া করবো। হ্যাঁ, আমি ধরে নিলাম আপনি অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ, তারপর আপনার জ্ঞান আছে, আমি জ্ঞানী ব্যক্তি থেকে পছন্দ করি। আপনি অনেকই খারাপ, আমি মেনে নিলাম, আমি জ্ঞানী লোকদেরকে ভালোবাসি। আমি মূর্খ আলেমের চাইতে আমি জ্ঞানী শত্রুকে পছন্দ করি। আলেম তো আর মূর্খ হয় না, সরি, কি বলবো, মূর্খ বন্ধু বলবো না, মূর্খ কখনো আমার বন্ধু হতে পারবে না। আমার কোনো বন্ধু নেই, আমার কোনোই বন্ধু নেই। আমি কারো কাছে যাই না, কারো বাড়িতে যাই না, কারো বাড়িতে খাই না। আমি একা একা থাকি, নির্জন নিভৃতে থাকি। আমাকে কেউ রাস্তাঘাটে খুবই কম দেখবেন, ঠিক আছে? আমি একটা সাধনার জগতের লোক। আমি ইসমে আজম আল্লাহর, যেহেতু কথা আসলে একটা ইসমে আজমের দোয়া পড়ে দিই আপনাদেরকে। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিন বিফাদলিকা আম্মান সাওয়াক সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এটা ইসমে আজমের দোয়া, যারা শুনেছেন তাদের অনেক উপকার হবে, অনেক উপকার হবে। আমি সাধারণ ব্যক্তি নই, আমি যেটা চিন্তা করি, আমি নিজের ঢোল নিজে বাজাই। আপনারা কি জানেন আমি কি করি? আপনারা জানেন আমি কি চিন্তা করি? আপনারা কি জানেন আমি কি খাই, আমি কি পড়ি, আমি কাদের সাথে মিশি, আমার সময় কিভাবে কাটে, আমি সারা রাত কী করি? এই ইনফরমেশন কারো কাছে আছে? নেই স্যার, নেই স্যার। আমি একজন আধ্যাত্মিক সাধক, ক্লিয়ার? আমার দৃষ্টিতে রনি অনেক পাপী হতেই পারে, এটার বিচার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাট রনির দৃশ্যমান কর্মকাণ্ডগুলো আমরা দেখব। কোনো রাজনীতিবিদ কি রনির মতো প্লয়েড? কোনো রাজনীতিবিদ কি রনির মতো এত লেখাপড়া করে বাংলাদেশে? কোনো রাজনীতিবিদ কি রনির মতো এরকম টকশোতে যুক্তি সহকারে কথা বলে, বিপক্ষ দলকে সম্মান করে না? রনির কাছে আমার একটা দুঃখজনক অ্যাপ্রোচ আছে, আব্বাজান আপনি কেন বন্যার্থদের সাহায্য করেন নাই? আমি জানি না করেছেন কিনা, করলে সেটা প্রচার হয়নি কেন? আপনি কেন প্রচার বিমুখ? আপনি প্রচার বিমুখ থেকেন না, ইটস নট রাইট, ক্লিয়ার স্যার? এখন রনির ময়লা লেগেছে, মেনে নিলাম। রনি হয়তো সরকারি করে
জনি যা বলেছে তা করতে পারে না, আমি মেনেই নিলাম। রনি তো ঋণ খেলাপি না, রনি যে ইন্ডাস্ট্রি করেছে, রনির যে শিল্প, আমি যতটুকু জানি রনির ব্যাংকের টাকা লোন নিয়ে করে না, বরং ব্যাংকের অনেক টাকা লোনের ওখানে আছে, লোনের ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রিতে অনেক কর্মী খাটে না, খাটে তো, আর শেয়ার করার পথ নেই। আমি রনির ভালো দিককে বলে, রনি আপনি আপনার চেহারা দেখে মনে হয় আপনার শুক্র আছে 7th হাউসে শুক্র থেকে মনে হয় আপনি রাগ প্রধান গান পছন্দ করেন, ক্লাসিক্যাল গান পছন্দ করেন। তোমারও আশ্রয়ে আমারও আশ্রয় মাগো, বাঁশের বাঁশরে রে ওই ও মায়ের বুঝি, ওই ও মায়ের বুঝি, গামা গামা নাই 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 নাই। তো এটা আমি বলছি, রনি কিন্তু ক্লাসিক্যাল গান পছন্দ করে, গাজল পছন্দ করে, ঠিক আছে, এবং সে গুনগুন করে গায়ও, কারণ গায়, এটা সে কোনো জায়গায় স্বীকার না করলেও যেহেতু তার 7th হাউসে শুক্র আছে, এটা সে করবে। আমি রনির চরিত্র রিড করতে পারি, আমি সবার চরিত্র রিড করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা আগে দিয়েছিলাম, মানুষের ছায়া দেখে বলে যেতে পারতাম, নখ দেখে বলে যেতে পারতাম, এখনও পারি। কিন্তু আমি একটা সাধনা করাতে আমার ব্রেনটা, মানে ব্রেনের উপর আমি একদিন একটা সেমিনার করাবো, ব্রেনের অনেক তথ্য আমার ভিতরে ছিল, তথ্যগুলোকে আমি করে ফেলেছি। সিপিইউতে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে আমি যখন করেছি, ওটাকে বলা হয় ফ্লাশ মেরেছি, আমার অতীতের অনেক স্মৃতি নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি অনেক কিছু মনে করতে পারি না। অতীতের স্মৃতিগুলো যদি থাকতো আমার, তাহলে আমি আপনাদেরকে অনেক ওয়েল ইনফরমেশন প্রোভাইড করতে পারতাম, যে ইনফরমেশনগুলো আপনারা খুশি হতেন পেলে। বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে আমার দেখা হয়েছে, আমি সাধনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, অনেক সাধকের সাথে আমি ওঠা বসা করেছি, অনেক জিনিস, অনেক নাম আমি ভুলে গেছি, এখন এই মুহূর্তে আমার ওভাবে মনে নাই। তো এখন এই যে আমলনামাজনিত একটা প্রবলেম হয়েছে, তো এই ময়লা, রনি সাহেব আপনি একটা ভিডিওর উপরে এগুলি বলে নিয়েন। যেমন আমার জীবনে আমি ছাত্র রাজনীতি করেছি, কিন্তু আমি অনেস্টলি আধ্যাত্মিকতাটাই বেশি প্রাধান্য দিয়েছি, যেহেতু আমার দাদা একজন পীর ছিলেন, আমার নানাও পীর ছিলেন। ওনারা কখনোই আমি দেখেছি, ওনারা কখনো ওনাদের নামাজ কাজা করতে দেখিনি আমি, সেটা আলাদা। যারা পটুয়াখালী অঞ্চলে জানেন, পটুয়াখালী অঞ্চলে আমার বাড়ি ঘর রনি সাহেব চিনেন, আমার মূল বাড়ি হচ্ছে মির্জাগঞ্জের সুবিদখালী সৈয়দ বাড়ি, ঠিক আছে, গ্রামের নাম হচ্ছে দেউলি মীরাবাড়ির লোক আমি। আর বরগুনাতে আপনি আমার বংশ চিনবেন, বরগুনার যে হাসু হাওলাদার এক হিসাবে বরগুনার পুরো শহরটাই হচ্ছে প্রায় সব জমি তাদের। হাসু হাওলাদার কিন্তু আমার এক দাদা হন, আমার দাদারই এক ভাই হাসু হাওলাদার, ঠিক আছে, বরগুনা অঞ্চলে। রনি সাহেব চিনবেন। আমাদের পটুয়াখালী অঞ্চলেও অনেক, আমাদের অবশ্য পটুয়াখালী জনিত কারণে আমি রনি সাহেবকে সাপোর্ট করছি না, আমি রনি সাহেবকে সাপোর্ট করছি অনেস্টলি ওনার ভদ্রতা, ওনার আমল এলেমের জন্য। উনি রাজনীতি করেন, করতেই পারেন রাজনীতি করা, বরঞ্চ উনি রাজনীতি করে অন্য লোকের মতো সুবিধা উনি আদায় করেন নাই। যদি সুবিধা আদায় করতেন ওনাকে জেলে যেতে হতো না। আর ওনার অ্যাগেনস্ট, উনি যেভাবে আওয়ামী লীগ গভর্নমেন্টের অ্যাগেনস্টে লেগেছিলেন, আমি তো মনে করি হাসিনা যদি রনির কথা শুনতো, আজকে আওয়ামী লীগের এরকম অধপতন ঘটতো না। রনি একবার বলেছিল একটা টক শোতে যে আওয়ামী লীগের অফিসে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না, খোলার মতো। আমি সে টক শোটা দেখেছিলাম। রনির সেই কথা কি সত্য হয় নাই? হয়েছে। আচ্ছা বাজান, আমরা মানুষের পিছে লাইগা তার দোষটাই কেন খুঁজি? আমাদের কি অনেস্টলি আর কোনো কামকাজ নাই? অনেস্টলি কি নাই? রনির জীবনের একটা বড় শিক্ষা হয়েছে জেলে যেয়ে। রনি জেলে যাওয়াটা দরকার ছিল, কারণ আব্বাজান তুমি যেইভাবে আউটস্পোকার হইছিলা, যেইভাবে কথা বলা শুরু করছো, তুমি যদি তোমার মুখে লাগাম না লাগাইতা কী হইতো জানো? তোমার খবর আছে না, তোমারে কিন্তু সানডে মানডে ক্লোজ করে দিল। এতদিন তুমি দুনিয়াতে থাকতা কিনা আমার সন্দেহ। জেল থেকে বাইরে হয়ে তুমি অনেক তবা বকছো, অনেক ভালো হয়ে গেছো। বলতে তুমি আগেও ভালো আছিলা, নিজেকে অনেক রেকটিফাই করেছো। জেল জীবনটা তোমার একটা শিক্ষা।
এবং আমি মনে করি জীবনে প্রতিটা ব্যক্তিরই না একবার করে জেলে যাওয়ার উচিত ছিল। আমিও কিন্তু বাজান জেলে গেছি এরশাদের সময় রাজনীতি কইরা। আমি কিন্তু হাই ক্লাসের ডেসপারেট ম্যান। আমি কিন্তু বরিশাল, আমার নানার বাড়ি কিন্তু বরিশাল, দাদার বাড়ি উঠতে হলো। আমি তো দুই সাইডটা দমকে আর দুই সাইডটা ওই কী বলা যায় রিকোয়ারলেস রাইফেলের গুলি শুই না হইয়া পড়েন না লোক কিন্তু আমি না, ঠিক আছে। আমি কিন্তু ভয়ভীতি পাই না বললেই ছিল, মরণের ভয়ও তো পাই না বাজান। আর ওই দুই সাইডজন লোক দেখা, আর দুই সাইডটা টমি গান, স্ট্যান্ড গান, যুদ্ধের সময় বহুত স্ট্যান্ড গান, টমি গান, আর কত গান মান আছে, এটি সব গড়ছি মারছি, কিন্তু ফায়ার ওপেন করি নাই, ইচ্ছা করে করি নাই, ঠিক আছে, দাদার নিষেধ ছিল। তারপরে বলে নাকি এটা শিওর একজন পাকিস্তানি মেরে নিয়েছিলাম, মারছিলাম সিলেটে বৈশা। তার একটা কাহিনী আছে, আর একদিন বলবো। যদি আমার কথাকে বিশ্বাস করেন, করলেন, না করলে নাই। আমার বাবার দোতলা, সেদিন সেই সময় আমার বাবার দোনালা বন্দুক ছিল। আমি বন্দুকটা বের করে আপনাদেরকে লাইসেন্সটা দেখাবো, লাইসেন্সটা দেখালে আপনারা বিশ্বাস করবেন। এবং সেই লাইসেন্সের ফায়ার ওপেনই আমি একজন পাকিস্তানি সেনাবাহিনীকে মেরেছিলাম যখন পাকিস্তান সেটা ছিল 71 সালের 25শে মার্চ রাতের ঘটনা ছিল। বন্দুকটা আমরা যখন সেভ করতে গিয়েছিলাম তখন ফায়ার ওপেন হয়ে গিয়েছিল। তখন আমাদের কাছে পাকিস্তানি বাহিনী চলে এসেছিল। আগে বন্দুকের লাইসেন্সটা বের করব, দেন কথাটা বলবো। আমার বাবা কিন্তু একজন ইতিহাস বিখ্যাত ব্যক্তি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে আমার বাবাকে লিখতেই হবে, ঠিক আছে। তো রনি সাহেবের সম্পর্কে কি বলিব আজ, আর তো বলার কিছু নাই। আমাদের বিষয়টা হয়েছে কি, আমরা মানুষের ভালো জিনিসটা দেখি না, সমস্যাটা কি। ওই দোজগের সে সাইনবোর্ডের মতো একজন উঠলে আর একজন, বাংলাদেশের লোকদের তো দোজগে যাওয়ার দরকার নেই, একজন বাইরে যেতে গেলে দোজক দ্বারা একজনের সাইড পাতা। ওই যে দেখেন একটা ছেলে, কি নাম, আইজাক সুবর্ণ নিউটন, না আইজাক নিউটন বাড়ি না। এই ছেলেটা হ্যাঁ মেধাবী মানলাম, সে মুখস্থ করিয়ে দিয়েছে, আমি মানলাম। ওর বাবা নাহলে ওকে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মুখস্থই করাইছে। আরে আপনি কি পারছেন? আমি কি পারছি আমাদের ছেলেকে এই ক্লাস 4-এ থাকতে বা 4 বছর বয়সে, 12 বছর বয়সে এরকম সায়েন্স রিলেভেন্ট এরকম জ্ঞানকে ইনকর্পোরেট করতে তার সেন্সে? এটা কি পেরেছি? তো তার বাবা যদি তার ছেলেটাকে এভাবে করতে চায়, মানে এভাবে উপস্থাপন করতে চায়, ক্ষতিটা কি? এখন আমরা এর খুঁজে বাইর করি, বাবা এটা মুখস্থ করা যেছে, অতিরঞ্জিত করতেছে, তার কি বলে, বাবা এইটা ছিল, মা এইটা ছিল, না এটা সঠিক না। আপনারা তার গুড সাইডটাকে করেন, হাইলাইট করেন, এটাকে এম্পাসাইজ করেন, এটাকে করেন, অনার করেন, রিওয়ার্ড করেন। বেটার উই হ্যাভ টু অ্যাওয়ার্ড ইট লিটল বিট মোর। তাহলে এর মতো দেখা দেখি আরও 10 জন আসবে। আপনি চিন্তা করতে পারেন, যে দেশে নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তিকে কোর্টে হাজিরা দিতে হয়, আরে বাবা উনি তো ওনার টাকা দিয়ে মানুষকে ঋণ দিয়েছে, কে আমানত ছাড়া। আপনি তো 5 জনের 5টা ধারই দিবেন না, দিবেন? সে আমানত ছাড়া তার অঞ্চলে সে ঋণ দিয়েছে না ভাই। যদি তারা মাইরা দিত টাকাটা, গরিব মানুষ মাইরা দিতেই পারে, কই তো টাকা নাই, তো সেই লোকটা তো ঋণ দিছে ভাই। এই লোকটাকে কি হ্যারাসমেন্টটা করলাম আমরা ভাই। পারলে বেড়ায় তো নোবেল প্রাইজ থুইয়া বলায়, বলে ভাইজান মাপ চাই, আমার নোবেল প্রাইজ লাগবো না, আমার 2 বেলা হাত খাইতে দাও। বেচারা তো যথেষ্ট ভালো মানুষ, প্রফেসর সৌরভ ইউনুস। উনি ওনার প্রতিষ্ঠানে মানুষকে চাকরি দিয়েছে, উনি প্রতিষ্ঠান করেছে, তার টাকা দিয়ে চাকরি করেছে। লজিকে আসেন রে ভাই। আপনারা তার বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের দায়, শ্রমিকদের বলে বেতন দেয় না, তো বেতন না দিলে হুদাকামে কাম করছে, মানে হ্যারাসমেন্ট করার কি, তাহলে 6 মাসের জেল দিয়ে দিলেন। আমি তো করছি এই কাম, করছি না ভাই। লজ্জা পাওয়া উচিত, আমাদের লজ্জা পাওয়া উচিত, তাই না? আর কি বলবো, বলার আছে? যেখানে বঙ্গবন্ধু, আচ্ছা আমি একটা কথা বলি, বঙ্গবন্ধু ওকে ফাইন, আপনারা যদি আমার বঙ্গবন্ধুরে আমার দালাল বলেন, হ্যাঁ বলেন, আমি বঙ্গবন্ধুর দালাল, আচ্ছা আমি বঙ্গবন্ধুর দালাল। আপনারা কোনো ব্যক্তি 15 বছরে, রনি বলুক তো,
আওয়ামী লীগের কোনো অফিসে, কোনো টক শোতে, কোনো মিছিলে, মিটিংয়ে, কোনো জায়গায় আমাকে কখনো দেখেছে আওয়ামী লীগের পক্ষে কথা কইতে? কিন্তু আমি তো ভাই তখন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি ভাই, নিজের চোখে দেখছি, শুনছি, বাপের ঘাড়ের উপরে উঠা। এই আমনেরাই তো তখন গেছিলেন, আমনের বাপে দাদায় খালায়, তখন তো বঙ্গবন্ধুর ওই প্লেন থেকে নামার পরে হনে যে করছেন, বঙ্গবন্ধুর জন্য কাঁদছেন, রোজা রাখছেন। স্বাধীনতার সময় বঙ্গবন্ধুর ফেভারে তো জিয়াউর রহমানও বলেছে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোফাইল সাহেব দিয়েছে বঙ্গবন্ধু, এটা তোফাইল সাহেবই তো দিল মনে হয় না তোফাইল ভাই? এই বেটা এত খারাপ হইলো, আরে হাসিনা না অন্যায় করছে মানলাম, বেটার মূর্তি সুর্তি ভাঙ্গা মুত্যা সুত্যা, আমি তো খোদার কাছে ও যেই বেটায় এই বঙ্গবন্ধুর ইসের উপরে মুতছে, ওর ইউনিটারি ট্রাক কেমন প্রবলেম হবে, যার চিকিৎসা পৃথিবীতে হবে না পৃথিবীতে। আর যে প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে এরকম করছে, ওর স্ত্রী রেপ হবে, মনে রেখেন, আল্লাহর তরফ থেকে হবে, কারণ ও মা বোনের সাথে অন্যায় করেছে। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, ভাসানী, এরা সবার ঊর্ধ্বে। এখানে জিয়াউর রহমান নান, সেক্টর কমান্ডার, সব মুক্তিযোদ্ধা, সবার ঊর্ধ্বে। আরে আমার বাবাও তো বঙ্গবন্ধুর সাথে জেল কাটেছে আগরতলা ষড়যন্ত্র কেসে, আমার বাবা জেল কেটেছে, ফ্লাইট সার্জন সৈয়দ মোয়াজ্জেম হোসেন। এনাদেরকে আপনারা বঙ্গবন্ধুর গায়ের উপরে যদি মুত্যা দিতে পারে এই জ্ঞানী জাতিগোষ্ঠী, তাহলে এদের কি করবে রে ভাই? এদের কোনো ভূমিকা ছিল না সেই সময়, ছিল না, সব ছিল এখনই আমাদের সবার। এরা কোনো কিছু করে নাই বাংলাদেশের জন্য। কি আশ্চর্য কথা বলেন রে ভাই! ইতিহাস তাহলে পুরো ভালান, পড়েন ইতিহাস, দরকার নাই, ইতিহাসের দরকার নাই তো। আছে ইতিহাস শেখান, আমরা ইতিহাস দেখছি রে আব্বা, ইতিহাস দেখে কথা বলি আমরা। বঙ্গবন্ধু তো কোনো অন্যায় করে না, জিয়াউর রহমান অন্যায় করেছে। কি অন্যায় করেছে জিয়াউর রহমান? জিয়াউর রহমান ওই সময় যদি না থাকতো, বাংলাদেশ থাকতো না। জিয়াউর রহমান প্রথম ফায়ার ওপেন করেছে, জেট ফোর্সের উনি অধিনায়ক ছিল, উনি প্রথম ফায়ার ওপেন করেছে কালুরঘাট থেকে। পরে আবার উনি কুমিল্লাতে একটা ড্রামের উপরে উঠে উনি কথা বলছে। সেই সময় জিয়াউর রহমানের সাথে আমার নিজের দেখা হয়েছে মুক্তিযুদ্ধের সময়, সাথে মেজর জলিল ছিল পটুয়াখালীতে। জিয়াউর রহমান সমস্ত জায়গায় ঘুরেছেন। ওনাদের সাথে আপনি কার সাথে তুলনা করতে চান? ওনার সাথে জিয়াউর রহমান আর বিএনপি এক না, আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু এক না, আওয়ামী লীগ আর ভাসানী এক না। আপনি কি আজকের আওয়ামী লীগ, এই সম্রাটের আওয়ামী লীগ, বা মনে করেন ওই যে সোহাগের আওয়ামী লীগ, বা মনে করেন ওই যে গরু চড়া ছাগল চড়া ওই বেচন্যা আওয়ামী লীগ, কি বলে ওই যে বালি বেচন্যা সেলিমের আওয়ামী লীগ কি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ? না রে বাপ, না 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 না, তবা বলেন, অন্যায় হইতেছে, গুনাহ হইতেছে, মানবো না। সব শুনেন, একটা কথা উঠছে, কি উঠছে? চেঞ্জ করতে হবে, জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে। হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে, নতুন দেশ, নতুন জাতীয় সঙ্গীত, ফাইন করেন। দেশ যেহেতু নতুন, জাতীয় সঙ্গীতই নতুন, তাহলে মানচিত্রটা আবার নতুন হইতে সমস্যাটা কি? জাতীয় পতাকাটা আবার নতুন হইতে সমস্যা কি? আপনি যখন প্যান্ট নতুন পরছেন, তো জামাটাও নতুন পরেন, তো জুতাটাও নতুন পরতে সমস্যা কি? তো এটা জুতার লাগে টুপিটাও নতুন লাগান, সমস্যাটা কি? লাগাইতে থাকেন না, সমস্যা কি? সবই তখন আমনে গো দিনকাল। আমি ছাত্রদেরকে বলতেছি না, বর্তমান স্বাধীনতার এগেইনস্টে কোনো কথা বলতেছি না। তার মানে এটা না যে আপনারাই সব করেছেন। নো, ইটস নট রাইট। সীমালঙ্ঘন, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে না। অতীতকে সম্মান করেন, ইতিহাসকে সম্মান করেন, কিন্তু হাসিনা অতিরিক্ত করছে। সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি। আরে বাবা, এক জায়গায় বঙ্গবন্ধুর ছবি থাক, এক জায়গায় জিয়াউর রহমানের ছবি থাক, এক জায়গায় জলিলের ছবি থাকুক। এই জলিলের যে ইসের মধ্যে আটকায় থুইছিল, আপনারা জানেন সেই ইতিহাস? গুলিস্তানে কামানের সামনে, কামানের কাছে একটা ছিল তখন, জানেন? গুলিস্তান কামানের কাছে, গুলিস্তান কামানটার ওই জায়গায় তখন একটা ক্যাম্প ছিল। ওই ক্যাম্পে মেজর জলিলকে বন্দি করে থুইছিল, এবং সেই ক্যাম্পের দায়িত্ব ছিল কে জানেন? এই যে বর্তমানে যে ইব্রাহিম, এই যে মেজর জেনারেল ইব্রাহিম সাহেব, তখন ওই জলিল সাহেবকে যে আটকায় রাখছিল, ইব্রাহিম সাহেবকে জিজ্ঞাসা করতে পারবেন, ইতিহাস জানতে চাইলে জেনারেল ইব্রাহিম সাহেবকে জেনে দেখেন। উনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা, রাউজানে ছিলেন উনি, ঠিক আছে? এবং উনি কিন্তু একজন ছিলেন পরবর্তীতে, উনি একজন ইব্রাহিম সাহেব কিন্তু পরবর্তীতে ছিলেন,
রাষ্ট্রদূত ছিলেন, বার্মার রাষ্ট্রদূত উনি হয়েছিলেন আমি যতটুকু জানি। আপনি ইতিহাস বাদ দিতে পারবেন না বাবা, পারবেন না, পারবেন না, পারবেন না। এটা বাদ দিতেও যায় না, সত্য ইতিহাস জানতে হবে। আর আমরা তো চোখে দেখছি রে আব্বা, আমরা চোখে দেখছি। আমি বঙ্গবন্ধুর জায়গায় বঙ্গবন্ধুকে রাখবো। বাংলাদেশের সবার ভাস্কর থাকা উচিত ছিল, বঙ্গবন্ধুর থাকা উচিত ছিল, তাজউদ্দিন আহমেদের থাকা উচিত ছিল, কামরুল হাসানের থাকা উচিত ছিল, ক্যাপ্টেন মনসুর আলীর থাকা উচিত ছিল, সৈয়দ নজরুল ইসলামের থাকা উচিত ছিল, ভাসানীর থাকা উচিত ছিল, জিয়াউর রহমানের থাকা উচিত ছিল, সকল সেক্টর কমান্ডারের থাকা উচিত ছিল। প্যাচটা লাগাইছে কে? সে মনে করছে, হ্যাঁ হাসিনা মনে করতো কি এই দেশটা তার বাপের, তার বাপে মনে করতো কিনা এটা আমি জানি না। তবে বঙ্গবন্ধুর বাড়িতে আমি অনেকবার গেছি, বহুবার, অ্যাটলিস্ট 10 বার না হইলো, বহুত খাইছি রাইছি তার বাড়িতে আমি। তার বাড়িটা জ্বালায় দেওয়াটা কতই খারাপ হয়েছে, এটা ইতিহাসের জন্য রেখে দেওয়া উচিত ছিল। সে তো কোনো দৌড়তে ইতিহাসের সাক্ষী রে বাবা। তাই বঙ্গবন্ধুর বাড়ি জ্বালায় দেওয়া, প্রধানমন্ত্রীর বঙ্গভবন আক্রমণ করা, এগুলো সঠিক শিক্ষিত আচরণ না। এই আচরণ কখনোই আমাদের জাতিগত কোনো ভ্যালুকে ক্যারি করবে না। এটা আমাদের জাতিকে ডিসলোকেটেড করে দিবে, সম্মানহানি ঘটাবে। এটাতে কখনো ছাত্রদের আন্দোলন এরকম হতে পারে না। ছাত্রদের মাঝখানে কিছু জনতা ঢুকে গেছে, যে জনতা অতি উৎসাহিত হয়ে আমাদের সম্মানকে ধ্বংস করেছে। এইভাবে আচরণ নিয়ে বাজান বেশি দূর যাইতে পারবেন না। ওই যে একটা লজিক বলতেছিলাম, একটা দর্শন বলতেছিলাম, ভুলে গেছি। সাগরের তীর সাগরকে বলে, হে সাগর, তুমি যে প্রতিবার আমার পিঠে আইসা, আমার কোলে আইসা উষ্টা খায়া উমরি খায়া পড়ো, আর আমার তীরে যদি তুমি প্রতিবার প্রতি জোয়ার ভাটার ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় ভাঙা দাও, আমি তো বাজান তোমার এই আঘাত আর সহ্য করতে পারি না। মাফ করো বাজান, আমার মাফ করে দাও, পারি না। সাগর বলল, কি কইলা আবার কদি সাহস থাকলে? সাগর কইতাছে তীরে রে, তীরে তো ভয় পেয়ে গেছে, কইছে কি কয় কি, তো মনে হয় ডুবাই লাগবে মানে। কলে, হে সাগরের তীর, তুমি কি জানো, এই যে কইলা আমার বিরুদ্ধে যে কথাটি কইলা, তুমি কি জানো আমি যে তোমারে বুকে আইসা আশ্রার খায় উষ্ঠা খায়া পয়রা চুপ করে হইয়া থাকি প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে? এই যে অসীম সাগর কোটি কোটি মাইল অতিক্রম করে যে আমি তোমার বুকে আইসা থাইমা থাকি, আমি যে সীমাহীন সাগর সীমিত হয়ে যাই, আমার কষ্টকে তুমি রিয়ালাইজ করতে পারো? ক্যান ইউ গেস মাই সরোস, পেইন অ্যান্ড প্যাথেটিজম, the hardship and sorrows when I am embarked on the chest of you? তুমি কি রিয়ালাইজ করতে পারো সে সাগর? সাগর তো শূন্য কয়া হেলা, দেখো কি উল্টো ফিকির দেয় আমারে। সাগর ব্লেম করতেছে যে আমার কষ্ট তুমি বুঝবো না, আমি অসীম সাগর তোমার বুকে এসে সীমাহীন হয়ে যায়। যারা সমাজদার কা আদমি ইসারা কাফি, তারা বুঝতে পারবেন লজিক্যাল ফিলোসফার সৈয়দ মুস্তফা কামালের দর্শন, দে ক্যান গেজ ইট। ভাইজান, আমি হত দরিদ্র, সেফুদার বাসায় গরিব, 3 বেলা পান্তা ভাত খাই, মাঝে মাঝে 4 বেলাও খাই, কারণ আমি তো রাইতে সজাগ থাকি ভাই, ঘুমাই না, আল্লাহ বিল্লাহ করি, জিকির করি। আরজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, খায়রুর রাযিকিন, খায়রুর রাযিকিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইয়া মুসাব্বা বিল আযবাবি সাব্বি ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জিকির করি আল্লাহর কাছে, লাস্টে একটা মোনাজাত করব ইনশাআল্লাহ। আমি সেফুদার কথা মতো গরিব, 3 বেলা ভাত খাই, মূর্খ, আমি মূর্খ, লেখাপড়া শিখি নাই, পাগল, কি বলেতে কি বলিলাম নিজেই জানি না। যদি মনে কারো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিয়েন। ভুলে যেন, প্লিজ পার্ডন মি, বাট ডোন্ট ফরগেট মি। আমার চ্যানেলটা সবাই দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি পরবর্তীতে অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আগামীকালকে আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। অতীতকে ভুলে যেন না। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা নতুন হয়েছে, নতুন একটা উজ্জীবিত জাতীয় সঙ্গীত রাখতে পারেন, রাখেন। দ্বিতীয় জাতীয় সঙ্গীত কিন্তু ভারতে আছে, সবাই জানেন। ভারতে কিন্তু একটা দ্বিতীয় জাতীয় সঙ্গীত আছে। আপনারা একটা জাতীয় সঙ্গীত করেন, বাট এটাকে মুছে ফেলেন না, অতীতকে মুছে ফেলেন না, ঠিক আছে? এই জাতীয় সঙ্গীতটা আপনারা
যেমন এই আগের জাতীয় সঙ্গীতটা তো যুদ্ধের পরের ছিল, যুদ্ধ ছিল না, তখন অন্যায় দুর্নীতি এগুলি হবে কেউ বুঝতে পারে নাই। তার জন্য এই জাতীয় সঙ্গীতে একটা প্রেম ভালোবাসা রিলেটেড ছিল, রবীন্দ্রনাথের ছিল এটা। ওই ডাক হরকড়ার একটা সুর ছিল, ওনার এই সুর দিয়ে রবীন্দ্রনাথ করেছেন। কারণ পৃথিবীর কোনো না কোনো কিছুর অনুকরণই আসে, এটা একটা অনুকরণটা কোনো অন্যায় কিছু না। অনুকরণ, অ্যাডাপ্টেবিলিটি, এটা রং না। আমি একটা ভালো জিনিস আর একজন নিতেই পারি, ধার করতেই পারি। অনুকরণ তার মানে এটা না যে আমি নিঃস্ব হয়ে গেছি আর যার থেকে অনুকরণ করেছি উনি অনেক অনেক কিছু হয়ে গেছেন। এটাতে রবীন্দ্রনাথকে ছোট করার কিছু না। আর তখন যদি দুই বাংলাকে এক করে জাতীয় সঙ্গীতটা লেখা হয়, সমস্যা কি? যদি ওই বাংলাটাকে আমাদের মাঝখানে এসে যদি পুরো বাংলাদেশ মিলে একটা বাংলাদেশ হয়, সে ওই ভারতের ওই অংশ এবং আমাদের অংশ মিলে যদি একটা নতুন বাংলাদেশ হয়, নতুন মানচিত্র হয়, হতেও তো পারে, যেহেতু ভাষাটা আমাদের বাংলাদেশে আমরা হিন্দুদের সাথে আছি না, তো ওই অংশটা থেকে যদি আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি হয়, যার রাজধানীটা গ্রীষ্মের সময় ঢাকা হতে পারে, শীতের সময় কলকাতা হতে পারে, আমরা বাঙালিরা মিলেমিশে থাকলে সমস্যা কোথায়? আমাদের অবিভক্ত বাংলা হলে সমস্যাটা কোথায়? সেটা ভারতবর্ষের আন্ডারে থাকবে না, সেটা দিল্লির আন্ডারে থাকবে না, সেটা বাংলাদেশের আন্ডারে হবে, বাংলাদেশ হবে, সেটা নাম হবে বাংলাদেশ। হতেই পারে, হওয়া উচিত। এটা ভারতের তাতে মান সম্মানের কিছু যায় আসে না, ভারত ছেড়ে দিক না, এত জায়গায় ভারতের দরকার কি? ভারতের এত জায়গার কোনো দরকার নেই তো বাগান। ওই বাংলার অংশ আমাদের সাথে, আমাদেরকে দান করে দেখতে সাদগায় জারিয়া যা করে খোদায়। আমি ভারতকে পছন্দ করি কিনা জানি না, আমি ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ আমাদের যুদ্ধের সময় ভারত আমাদেরকে দিয়েছিল, আমাদেরকে যুদ্ধে সাপোর্ট করেছিল। সেই সময় আমি ভারতে ছিলাম, আমাদের বিরাট গেরিলা বাহিনী ভারতে ছিল। আমি যুদ্ধ করার কথা ছিল, আমি করি না এই কারণে যুদ্ধের সময় আমার পা কেটে গিয়েছিল, একটা ফায়ার ওপেন করতে গিয়ে পা কেটে গিয়েছে অন্য কারণে। আমি সিলেট থেকে যখন 7 গিয়েছিলাম আমরা রাতে, তখন ওই 25শে মার্চ রাতে, তখন ওই হাঁটতে যেয়ে একটা কাজ ঢুকে গিয়েছিল এবং তখন সিরিয়াসলি ইনজুর্ড ছিল আমার পা। সেই কাটাটা আমি আপনাদেরকে ছবি তুলে দেখাবো স্বাধীনতা যুদ্ধের সময়, ঠিক আছে? সেই ভারতের একটা সুন্দর, সেই বাংলাদেশের, নতুন বাংলাদেশের একটা সুন্দরই থাকুক, কি বলে, একটা থাকুক, আমাদের একটা স্বাধীনতা, একটা জাতীয় সঙ্গীত থাকুক। আমি তো মনে করি ভারতের কাছে যুদ্ধ নয়, যুদ্ধ তো ভারতের সাথে আমরা করব না। আমাদেরকে কলকাতা থেকে 7 সিস্টার সহ ভারতের এমনিতেই আমাদেরকে দিয়ে দেওয়া উচিত, এমনিতেই দিয়ে দেওয়া উচিত। কারণ কি, এই রাষ্ট্রটা আমরা খুব ভালো চালাতে পারবো। কারণ ওদের কাছে পাকিস্তানের সময় যেমন আমরা বাংলাদেশ উপেক্ষিত ছিলাম, আর ভারতের মাঝখানে ওই 7 সিস্টার ভারত, এই কলকাতা ওই লেভেলে তারা এখানে সমবন্টন হচ্ছে না, উপেক্ষিত হচ্ছে। কারণ ওদের ল্যাঙ্গুয়েজ তো আসলে ল্যাঙ্গুয়েজ না। এত বড় ভারতবর্ষ, যেমন সোভিয়েত ইউনিয়ন যদি ভাগ হয়ে যেতে পারে বেটারমেন্টের জন্য, এই যে আজকে ইউক্রেন যুদ্ধ করছে, কিসের জন্য করছে? সোভিয়েত ইউনিয়নের আন্ডার ইউক্রেন ছিল না, তখন ব্রেজনেভ ছিল, তারপরে ছিল হচ্ছে গর্বাচেভের সময় মূলত সোভিয়েত ইউনিয়নের ভাগ হয়েছে। এদিকটা গর্বাচেভ ছিল, ওখানে মনে হয় ছিল হচ্ছে কি ছিল, রিগান ছিল না, রোনাল্ড রিগান ছিল, ব্যাপারটা এরকম। ভারতেরই উচিত এই দেশগুলিকে ছোট ছোট করে আলাদা করে দেওয়া। আমাদেরকে দিয়ে দেওয়া উচিত কলকাতা থেকেই পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলে আর একটা 7 সিস্টার মিলে যদি একটা সুন্দর দেশ হয়, আমরা সুন্দরভাবে চালাবো। এর জন্য একটা সুন্দর জাতীয় সঙ্গীত হলো আমাদের। আর ওই জাতীয় সঙ্গীতটা আমাদের একটা 71-এর জাতীয় সঙ্গীত, ওটা থাকুক। মানচিত্র তখন চেঞ্জ হয়ে যাবে। তখন যেহেতু আমরা যুদ্ধ করে পেলাম না, আমাদের বাংলাদেশের মানচিত্রটা মাঝখানে রেখে বাংলাদেশের যে ফ্ল্যাগটা আছে লাল সবুজ, পাশে আমরা নতুন মানচিত্রের নতুন ফ্ল্যাগ আমরা করতে পারি। আমরা আন্ডারস্ট্যান্ডিং করে অনেক কিছু করতে পারি, আমরা পরিবর্তন করতে পারি, পরিবর্ধন করতে পারি, বাট পরিবর্তন করতে পারি না। আমরা জাতির পিতার নামটা চেঞ্জ করে এখন বঙ্গবন্ধু, মুসলিমদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বঙ্গবন্ধু হচ্ছে বাঙালিদের জাতির পিতা না বলে স্থাপক। বাংলাদেশের কি বলে, স্থাপকই তো বলে না, বাংলাটা তো স্থাপক বলে না, নাকি ভুল হতে পারে, উচ্চারণটা ভুল করলাম কিনা জানি না। স্থপতি রাইট। তো অনেক কথাই বলে ফেললাম, অনেক সময় তো চলে গেল, আপনারা কেউ মাইন্ড করবেন না। আর আমাকে একটা কমেন্ট করেন, শেয়ার করেন। অনেক কথা বলতে চেয়েছিলাম, মনে অনেক কথা ছিল, বলতে পারলাম না। একটা সুর দিয়ে শেষ করি। আমার সাবস্ক্রাইবার না হলে একসময় তো আমি ভিডিও করব না। যে কথা মনের কথা জানি না কেন,
মুখে সেই থেমে গেল, বলা হলো না, বলা গেল না। যে কথা মনের কথা, জানি না কেন, মুখে সেই থেমে গেল, বলা গেল না, বলা হলো না। সে কথাটা কি জানেন? আমি আপনাদের সবাইকে ভালোবাসি। যেমন ভালোবাসি আমি আমার সন্তান, স্ত্রী, আমি সমভাবে ভালোবাসি মাতৃভূমিকে, প্রকৃতিকে, এই দেশের গাছ লতা পাতাকে, কবি, সাহিত্যিক, শিল্পী, সকল কিছুকে। বিদ্বেষ ছড়িয়ে আমি কি পাবো ভাই বলুন? কাকে আমি ছড়াবো বিদ্বেষ? কাকে আমি ঠেলে দিব দূরে? আমি যদি তোমাকে ঠেলে দেই, তোমার ভালো জিনিস আর খুঁজে পাবো না কখনোই। ভালোবাসার দ্বারকে উন্মোচিত করি, টেনে নেই বুকে, বলি তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। বর্ষার মেঘ হয়ে আসে ধীরে ধীরে, বিজড়ির মতো সেজে যায় দূরে চলে, ফেরবার কথা পাওয়া যাবে না। যে কথা মনের কথা, জানি না কেন, মুখে সেই থেমে গেল, বলা গেল না, বলা হলো না।